সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন চট্টলার চিত্র অনুষ্ঠানে। সাথে আছি আমি তাহমিনা বিনতি। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা। দর্শক, ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সাহসী নেতৃত্বে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তার জন্য ছাত্র জনতা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে। ৫ আগস্টে দেশ মাতৃকার জন্য জীবন বিসর্জনে সকল ছাত্র জনতাকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন রেদোয়ান সিদ্দিকী, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। আমাদের মাঝে উপস্থিত আছেন নীলা আফরোজ, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আরিফ মঈনুদ্দিন, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। আপনাদেরকে স্টুডিওতে স্বাগতম। রেদোয়ান সিদ্দিকী, আপনার কাছে সরাসরি চলে যাই প্রথম প্রশ্নে। দেশের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ছাত্র সমাজ কি ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়? ৫ আগস্ট পরবর্তী যে বাংলাদেশ আমরা দেখেছি, তখন অনেকগুলো থানায় পুলিশ ছিল না, বলতে গেলে ম্যাক্সিমাম থানাতে পুলিশ ছিল না, এবং দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। তো আমরা সেই সংকটকালীন মুহূর্তে, এবং আমরা দেখেছি দেশের বিভিন্ন মন্দিরে, মসজিদে, প্যাগোডা একটা হামলা করার একটা বিষয় ছিল। তো তখন দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি অবনতি হয়ে গিয়েছিল। দেশের সেই সংকটময় মুহূর্তে দেশের আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে কাজ করেছিল আমাদের ছাত্র সমাজ। তো আমরা দেখেছি দেশের ছাত্র সমাজ এই দেশের সংকটে কীভাবে ভূমিকা রাখতে পারে। এখনও দেখতে পাচ্ছি আমাদের দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা এখনও পুরোপুরিভাবে কার্যকর হয়ে ওঠেনি। দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত চুরি, ডাকাতি, রাহাজানি, খুন অনেক কিছুই হচ্ছে। তো আমরা যেটা মনে করছি, এতে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ যারা দায়িত্বরত আছে তাদের অবহেলাই মূল সমস্যা। তো এখন আমি ছাত্র সমাজকে যদি এখানে ইনভলভ করতে যাই, আমার মতে ৫ আগস্ট পরবর্তী সময় যেভাবে সুশৃঙ্খলভাবে ছাত্ররা এই সমস্ত বিষয়ে এসেছিল, এখন যদি স্বেচ্ছাসেবক হিসেবে দেশের প্রতিটি পাড়া, মহল্লা, গ্রাম, ইউনিয়নে যদি একটা ফোর্স, বিপ্লবী রেভলিউশনারি গার্ড আমরা যেটাকে বলে থাকি, সেভাবে যদি এসে সুশৃঙ্খলভাবে বিষয়গুলোকে তারা দেখে, যেমন একটি জায়গায়, একটি পাড়ায় বা কোনো একটি সমস্যা হয়েছে, সেখানে পুলিশ আসতে আসতে দেখা যাবে অনেক কিছু হয়ে যাচ্ছে, বা কোথাও আগুন লেগেছে, দেখা যাচ্ছে ফায়ার সার্ভিস আসতে আসতে সেখানে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো সেখানে যদি এলাকার যারা ছাত্র প্রতিনিধি বা ছাত্র সমাজ, তারা যদি একত্র হয়ে যদি একটা ব্যবস্থা গ্রহণ করে, তাহলে দেখা যায় কি আমাদের সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যায়। তো এভাবে দেশের প্রতিটি সেক্টরে যেভাবে আমরা গণ অভ্যুত্থানে এসে নেতৃত্ব দিয়েছি বা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে কাজ করেছি, সেভাবে যদি সবাই একটা সুশৃঙ্খলভাবে আসে, তাহলে মনে হয় অনেকাংশে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। রেদোয়ান সিদ্দিকী, আপনি বলছিলেন যে ৫ই আগস্ট যেভাবে ছাত্ররা যেভাবে এগিয়ে নিয়ে গেছে দেশটাকে, এভাবে আমি বলতে চাই যে ছাত্রদের সুনেতৃত্ব বিকাশে আমাদের যে ছাত্ররা আছে কিভাবে তারা এটাকে এগিয়ে নিতে পারে বা তাদের কি করণীয়? যে আমরা দেখেছি গত 16 বছর ধরে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে রাজনীতির নামে অপরাজনীতি হয়েছে। আমরা রাজনীতি বলতে বুঝি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম, অনেকগুলো স্কুল ক্যাবিনেট নির্বাচন হতো, যে সমস্ত নির্বাচনের মাধ্যমে স্কুলের ছাত্ররা নিজেদের একটা নেতৃত্ব বিকাশের সুযোগ পেত। কিন্তু কাল পরিক্রমায় এখন গত রিসেন্টলি কিছু বছর আমরা দেখেছি ছাত্রলীগের রাজনীতি যখন চলে এসেছিল, তখন দেখা গেছে সবাই একটু উশৃঙ্খল জাতি হিসেবে, ছাত্র হিসেবে গড়ে উঠেছে। তো এখন যদি সুনেতৃত্ব বিকাশের বিষয় বলেন, আমরা যেটা চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা চাই, যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র সংসদ নির্বাচন হোক, কোন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না থাকুক। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্ররা তাদের নেতা নির্বাচন করবে, ছাত্রদের বিপদে আপদে, ছাত্রদের যে কোনো সমস্যা তারা তাদের পাশে থাকবে। তো একই কাজ যদি স্কুলের যারা শিক্ষার্থী আছে, তারা বিভিন্ন সংগঠন যেমন স্কাউট, রোভার, তারপর রেড ক্রিসেন্ট, এই সমস্ত সংগঠনে থাকার মাধ্যমে তারা তাদের নেতৃত্বের গুণাবলী বিকাশ করতে পারে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার মাধ্যমে, বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় ব্লাড গ্রুপিং হয়, রক্তদান হয়, এমন কিছু কর্মসূচির মাধ্যমে তারা তাদের নেতৃত্বকে বিকাশ করতে পারে।
তার মানে আপনি বলছেন যে ছাত্র সংসদ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, জরুরি। কারণ আমরা দেখেছি গত 16 বছর কিভাবে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির অস্ত্রের রাজনীতি করেছিল, চাঁদাবাজের রাজনীতি করেছিল, হল দখল রাজনীতি করেছিল, কারণ তারা একটি দলের লেজুর ভিত্তিক রাজনীতি করেছে। আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে। ধন্যবাদ রেদওয়ান সিদ্দিকী। আমরা চলে যাচ্ছি নীলা আফরোজ আপনার কাছে। আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো ছাত্র রাজনীতিতে মেধার বিকাশ, দেশপ্রেম সৃষ্টি ও দেশের যে কোনো সংকট মোকাবেলায় কি কি পদক্ষেপ নিতে পারে আমাদের ছাত্ররা? এত বছর ধরে আমরা যা দেখেছি, রাজনীতিটা হয়েছে আসলে পরিবার কেন্দ্রিক। তো ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে রাজনীতি করবে মেধাবীরা, একটা দেশ পরিচালনা করবে মেধাবীদের হাতেই আসলে দেশটা সেফ। আমি যখন একজন এসএসসি পাস কারো হাতে আমি যখন দেশ ছেড়ে দিব, তখন সে কি আসলেই দেশের উন্নতির নিয়ে কোনো কিছু ভাবে? তার সীমাবদ্ধতাটা তো ওই ক্লাস 10 পর্যন্তই রয়ে গেছে। কিন্তু যে একজন বিসিএস ক্যাডার কিংবা যে পিএইচডি ধারী যে আছে, তার চাইতে তো বেটার কেউ আসলে দেশটা পরিচালনা করতে পারবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ছাত্রদের যে রাজনীতির যেই প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা আরেকটু বিস্তরভাবে চিন্তা করা উচিত। হ্যাঁ, আপনি বলছিলেন যে দেশপ্রেম বা ছাত্রদের মধ্যে যে মেধার বিকাশ কিভাবে মানে আরো বেশি সমৃদ্ধ করা যায়। মেধার বিকাশ যদি করতে হয়, সেটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই যে মেধা সংকুচিত আছে বিষয়টা এমন না। মেধার বিকাশ করতে হলে আমি যখন রাজনীতি বুঝতে হবে আমাকে, তখন আমাকে রাজপথে আসতে হবে। ছাত্ররা এই রাজনৈতিক মেধার যে বৃদ্ধিটা, সেই মানে বিকাশটা সে রাজপথে থেকেই করতে পারবে। রাজপথে যখন সে 10টা মানুষের সাথে মিশবে, 10টা মানুষের মেন্টালিটি সে বুঝবে, ওই 10টা মানুষকে সে কিভাবে ডিল করবে সে সেটা বুঝবে। আর দেশপ্রেমের যে বিষয়টা, দেশপ্রেম তো তরুণদের মধ্যে আছে বলেই 15 বছরের একটা স্বৈরশাসককে তারা দেশ থেকে তাড়াতে, বিতাড়িত করতে সক্ষম হয়েছে। তো এই ক্ষেত্রে যদি বলা যায় যে দেশপ্রেমের যে বিষয়টা, দেশপ্রেম আছে বলেই ছাত্ররা আন্দোলনে নেমেছিল, অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করেছিল, গুলির সামনে বুক পেতে দিয়েছিল, এবং এর পরবর্তীতে এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কারের যে কাজগুলা তারা খুব ভালোভাবে করছে। হয়তো কিছুটা ল্যাকিংস আছে অনভিজ্ঞতার কারণে, অভিজ্ঞ হলে আস্তে আস্তে সেটা বিকাশিত হয়ে যাবে। নীলা আফরোজ, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। 5 আগস্টে যে শত শত ছাত্র জীবন বিসর্জন দিয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দানে ছাত্র সমাজ কি কি পন্থা অবলম্বন করতে পারে? 5ই আগস্টের পূর্বে এবং 5 আগস্ট পর্যন্ত যে সকল ছাত্ররা জীবন দিয়েছে তারা মূলত শহীদ। তো আমাদের ছাত্র সমাজের যেটা আসলে আমরা করতে পারি সেটা হচ্ছে যে তাদেরকে ভুলে যাওয়াটা আসলে আমাদের উচিত হবে না, কারণ তারা আমাদের মনে চিরজীবনই বেঁচে থাকবে। তো এই যে ভুলে না যাওয়ার যে পলিসিটা, এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বিভিন্ন ছবি আমরা নির্মাণ করতে পারি, এবং তাদেরকে নিয়ে বিভিন্ন কবিতা, তারপরে হচ্ছে যে উপন্যাস বা 24-এর গণ অভ্যুত্থান নিয়ে বিভিন্ন বই লেখা যেতে পারে। এরপর হচ্ছে যে 16ই ডিসেম্বর আমরা যেভাবে পালন করি, ঠিক তেমনি 5ই আগস্ট আমরা শহীদদেরকে স্মরণ করে একটা স্মরণ সভার আয়োজন করতে পারি। বিভিন্ন প্রতিযোগিতামূলক যেই অনুষ্ঠানগুলো আছে সেগুলো অনুশীলন করতে পারি। ধন্যবাদ আপনাকে নীলা আফরোজ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে। চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। দর্শক, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর বিজয় টিভির সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্র অনুষ্ঠানে। আরিফ মঈনুদ্দিন, এবার আপনার কাছে আসছি। আমি এই প্রশ্নটি রেদওয়ান সিদ্দিকীর কাছ থেকেও পেয়েছিলাম, আপনাকেও করছি। বিশেষ করে আগামী নেতৃত্ব সৃষ্টিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু করা কতটুকু আপনি জরুরি বলে মনে করেন? বাংলাদেশের যে ছাত্র রাজনীতির যে অতীত ইতিহাস, মানে আমি যদি ছাত্র রাজনীতির কথা একটু চিন্তা করি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর মধ্যে আমাদের মধ্যে কোন চিত্রটা বাসে যে হল দখল হচ্ছে, ক্যাম্পাস দখল হচ্ছে, টেন্ডারের জন্য মারামারি হচ্ছে, একজনের লাশ ফেলে দেওয়া হচ্ছে, এইগুলাই তো। তাহলে মানে এই কালচারটা থেকে যদি আমরা উত্তরণ হতে চাই, এখন
নট দ্যাট যে তারা এটা নিজ দায়িত্বে করছে বা শুধুমাত্র নিজ থেকেই মানে প্রণোদিত হয়ে এই কাজটা করতে গেছে, এটা হচ্ছে তার যে মাদার পার্টি বলা হয় বাংলাদেশে, তো লেজুর ভিত্তিক ছাড়া কোনো ছাত্র সংগঠন আসলে নাই, যদিও বলে থাকে, কিন্তু আমরা তো দেখি যে সকালে ছাত্র সংগঠনের প্রোগ্রাম, বিকেলে গিয়ে তার নেতার সাথে আবার অন্য প্রোগ্রামে থাকে। তাহলে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে যদি বেরোতে চাই, তাহলে আমার মনে হয় মানে ইন বিগার সেন্সে যে আমাদের যে বড় দলগুলো আছে তাদের রাজনৈতিক যে গঠনতন্ত্র সেখানে সংস্কার আনতে হবে এবং এই ছাত্র সংগঠনগুলোকে সম্পূর্ণভাবে তার গঠনতন্ত্র অনুযায়ী চলতে দিতে হবে এবং স্বাধীন করে ফেলতে হবে। বাট এই চর্চাটা আমি বিগত সময়ে আমার এক্সপিরিয়েন্স মানে কখনো দেখি নাই। বাট এখন যেহেতু আমরা 5 তারিখের পর একটা মানে নতুন বাংলাদেশের কথা বলি, যে নতুন পলিটিক্যাল একটা সেটেলমেন্ট আমাদের যাইতে হবে, তো এই ক্ষেত্রে আমাদের প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার করা, এবং সেক্ষেত্রে আমরা যদি ছাত্র রাজনীতিগুলোকে শুধুমাত্র ছাত্র রাজনীতি এবং শিক্ষার স্বার্থে রাখতে পারি এবং সে যদি কোনো ধরনের দলীয় স্বার্থের জন্য কাজ না করে, আমার মনে হয় ছাত্র সংসদ মানে নির্বাচন করার মানে এটা ছাড়াও ছাত্র সংসদ ছাড়াও খুব ভালোভাবে ক্যাম্পাসগুলোতে একটা ভালো পরিবেশ বিরাজ করবে। কিন্তু আমি তো এই গ্যারান্টি পলিটিক্যাল পার্টিগুলো থেকে পাই না যে তারা তাদের ছাত্র সংগঠনগুলোকে স্বাধীন করে দিবে এবং শুধুমাত্র শিক্ষার্থীর স্বার্থে এবং শিক্ষার স্বার্থে কাজ করবে। এই যেহেতু আমি এগ্রিমেন্ট বা প্রমিস তাদের কাছ থেকে পাই না, সেক্ষেত্রে আমার সবচেয়ে জরুরি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনটা চালু করা। এখন আপনি যদি ছাত্র সংসদ নির্বাচন চালু করেন, এখানে একটা সংকট থেকে যায়, সেটা হচ্ছে মানে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করা। মানে আমি এটা অ্যাপোলজি করি, 5 তারিখের আগে আমার যদ্দূর মনে হয় আমাদের যে দফাগুলো ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা, এটা মূলত ছিল ছাত্রলীগের রাজনীতি বন্ধ করার জন্য। কারণ তখন ওই সময় ছাত্রলীগ ছাড়া আসলে কেউ ক্যাম্পাসে রাজনীতি করতে পারতো না। তো ফলে ওইটা আমাদের একটা মানে কি বলবো স্ট্র্যাটেজিক্যাল পজিশন ছিল যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করব। কিন্তু এরপরে 5 তারিখের পর কিন্তু আমাদের নেতারা মানে কেউ কিন্তু বোল্ডলি কেউ বলে নাই যে আমি লেজুর ভিত্তিক ছাত্র বন্ধ করবো না, এটা কিন্তু কেউ বলে নাই। আপনি ঢাবির মধ্যে অলরেডি ঢাবির পরিবেশ দেখেন, তারা সবাই মিলে কিন্তু বসে কিন্তু তার সিদ্ধান্ত নিতে পারে নাই যে রাজনীতি ছাত্র রাজনীতি থাকবে নাকি থাকবে না। এবং অলমোস্ট সবাই সবার রাজনীতি করতে শিবিরও করতেছে, ধরেন ছাত্রদলও করতেছে, বাম সংগঠনগুলো করতেছে। এটা তো আমার মনে হয় বাংলাদেশ যেহেতু একটা রাজনৈতিক দেশ, মানে এখানে তো এটা তো আর এটা কি সৌদি আরব বা দুবাইয়ের মতো তো পরিবারতান্ত্রিক দেশ না, এটা একটা গণতান্ত্রিক দেশ। তাহলে গণতান্ত্রিক দেশে একজন নাগরিকের প্রথম অধিকার কি? রাজনৈতিক অধিকার। তো রাজনৈতিক অধিকার আমি সেটা তো সব জায়গায় করতে পারি, আমি আমার বাসায় করলে, আমি বাজারে করবো, আমার ক্যাম্পাসে আমি রাজনীতি করবো। রাজনীতি বন্ধ করার অধিকার কিন্তু কারণ নাই। একজন স্টুডেন্ট যদি তার ক্যাম্পাসে রাজনীতি করতে চায়, এটা তার সাংবিধানিক অধিকার, এটা কখনো বন্ধ করা যাবে না যে এখানে ছাত্র রাজনীতি করা যাবে না। রাজনৈতিক অধিকার, হ্যাঁ অবশ্যই এটা তার রাজনৈতিক অধিকার। কারণ পাবলিক ভার্সিটি বলেন, আপনি ক্যাম্পাস বলেন, এটা কিন্তু কারো প্রাইভেট সম্পত্তি না যে এটা আমার দোকান না যেখানে রাজনীতি কারণ নিষিদ্ধ আমি লিখে দিব, এটা কখনোই করা যাবে না। তাহলে এখানে ছাত্র রাজনীতিগুলোকে একটা ফরমেশনের মধ্যে আনতে হবে। ছাত্র রাজনীতি থাকবে কিন্তু একটা ফরমেশনের মধ্যে আনতে হবে। সেই ফরমেশনটা কি হইতে পারে, সেটার পলিসি ওই বিশ্ববিদ্যালয়ের বিসি আছেন, ইউজিসি আছেন, শিক্ষা উপদেষ্টা আছেন বা যে বিরাজমান ছাত্র সংগঠনগুলো আছে তাদের সাথে বসে একটা ফর্মুলেশনে যাইতে হবে যে আমরা কিভাবে লেজুর ভিত্তি থেকে বের হয়ে শুধুমাত্র শিক্ষার্থীর জন্য আমরা এখানে কাজ করতে পারি। এখন আপনি যদি ছাত্র সংসদ নির্বাচনে রাখেন যে বাকিগুলো করা যাবে না, সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে মানে কারা ক্যান্ডিডেট হবে বা কারা নির্বাচিত হবে, যারা হচ্ছে শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা করবে যে আমি শিক্ষার্থীর ভর্তি ফি কমানো বা সেশন ফি কমানো বা কারো হচ্ছে স্পেশাল লাগলে সেটা একটু এনে দেওয়া বা আমাদের হলের মধ্যে সিটগুলোকে সম্পূর্ণ করা যাতে সবাই আবাসিক হয়ে যায়, সবাই থাকতে পারে, এই স্বার্থগুলোর জন্য কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হবে। এবং এই প্রতিশ্রুতি যারা দিয়ে বাস্তবায়ন করতে পারবে তারাই কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে যাবে। কিন্তু আমার তো মানে মানুষ হিসেবে এই যে নাগরিক হিসেবে আমার তো শুধুমাত্র আমার চিন্তা ওই ক্যাম্পাসে আবদ্ধ না। আমি তো আমার জাতীয় রাজনীতি নিয়ে চিন্তা করবো, আমি আমার পররাষ্ট্র নীতি নিয়ে চিন্তা করবো, আমি আমার দেশের উৎপাদন নিয়ে চিন্তা করবো। সেই ক্ষেত্রে তো আমার অন্য রাজনীতির সাথেও আমার যদি কেউ পছন্দ করে যে সে বামপন্থী রাজনীতি করবে করুক, যদি কেউ মনে করে যে ইসলামী রাজনীতি করবে করুক। আমার কথা হচ্ছে দুটাই থাকতে হবে এখানে, ছাত্র রাজনীতি থাকবে এবং সংসদ নির্বাচনে থাকবে। কিন্তু যেই সব ছাত্র রাজনীতির নামে যারা লেজুর ভিত্তি করবে, যারা হচ্ছে যে হল দখল করবে, যারা ক্যাম্পাস দখল করবে, এইগুলোকে কিছু নিয়মের মধ্যে এনে যদি কারোর মধ্যে এই ধরনের প্রমাণ পাওয়া যায়, তাকে ওই ক্যাম্পাস থেকে আজীবনের জন্য কি করা হবে, বহিষ্কার করা হবে। এই ধরনের একটা সিদ্ধান্ত যদি আমরা আসতে পারি, তাহলে আমার মনে হয় খুব ভালো একটা শিক্ষার পরিবেশ বিরাজ করবে। ধন্যবাদ আপনাকে আরিফ মঈনুদ্দিন। আমি চলে যাচ্ছি আবার নীলা আফরোজের কাছে। নীলা আফরোজ, আপনাকে গতানুগতিক প্রশ্ন আমি যাদেরকে করেছি আপনিও বলেন, ছাত্রদের সুনেতৃত্ব বিকাশে কি করণীয় বলে আপনি মনে করেন? নেতৃত্ব বলতে আসলে আমরা প্রথমে কি বুঝি? আমাদেরকে আগে নেতৃত্ব জিনিসটা কি সেটা বুঝতে হবে। নেতৃত্ব মানে হচ্ছে যে আমার সামনে 10 জন থাকবে, আমি 10 জনের দড়িটা আমি আমার হাতে রাখবো। বিষয়টা হচ্ছে যে এরকম। তো এই যে 10 জনকে আমি আমার কাজে লাগাচ্ছি, এই 10 জনকে আমি খারাপ কাজেও লাগাতে পারছি, ভালো কাজেও লাগাতে পারছি। এখন এটা তো আমার ইথিক্যাল ম্যানারের একটা অংশ থাকে যে
আমি কি আসলে এদেরকে খারাপ দিকে নিব নাকি ভালো দিকে নিব? তবে বিগত বছরগুলোতে আমি যতদিন থেকে রাজনীতি বুঝি আমি দেখে এসেছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এখন সেই জায়গা থেকে সরে এসে আসলে আমাদেরকে ভিন্ন কিছু চিন্তা করতে হবে যে আমার নেতার কিছু দোষ গুণ আছে, সেই জিনিসটা আমাকে বলতে হবে, ওপেনলি বলতে হবে যে ভাই আপনার এই জিনিসটা ঠিকঠাক না, অ্যাজ এ লিডার আপনার এই গুণাবলীগুলা বা আপনার এই চাল চরিত্রগুলা ঠিকঠাক না, মানে আমার নেতার ভুল আমি নিজে শুধরে দিব। তো যখন আমি ভুলগুলো শুধরে দিতে 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 যখন আমি আমার নেতাকে ওই পর্যায় থেকে আরেকটু আপার পর্যায়ে নিয়ে যাব, তখন আমি এই যে ভুল শুধরে দিয়েছি আমি নিজেও শিখেছি এবং আমার আশেপাশে যারা ছিল তারা সবাই শিখেছে। তো আমার মনে হয় যে ভুল বলা এবং ভুল শুধরানো থেকেই একটা প্রপার নেতৃত্বের যেই বিকাশটা, সেই বিকাশটা ঘটে। ধন্যবাদ আপনাকে নীলা আফরোজ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আবারও একটি বিজ্ঞাপন বিরতিতে। চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। দর্শক, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর বিজয় টিভির সাপ্তাহিক আয়োজন চট্টলার চিত্র অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা আবার ফিরে আসছি রেদওয়ান সিদ্দিকীর কাছে। রেদওয়ান সিদ্দিকী, আপনার কাছে আরেকটি প্রশ্ন। আগামীর যোগ্য তথা সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব ছাত্র সমাজ কি নিজ নিজ দলের সংস্কারে ভূমিকা রাখতে পারে কিনা? ছাত্র সমাজ চাইলে নিজ নিজ দল থেকে সংস্কার করতে পারে, তবে আমরা বিগত বাংলাদেশের রাজনীতিতে তেমন সংস্কার দেখতে পাইনি। তবে এখানে একটি প্রশ্ন আছে, একটি কথা আছে, 90 ছাত্র সমাজ এবং 90 পরবর্তী ছাত্র সমাজের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমরা দেখেছি 90 যখন স্বৈরাচার এরশাদ ছিল, তখনও এই 24-এর গণঅভ্যুত্থানের মতো ছাত্ররাই জীবন দিয়েছিল এবং স্বৈরাচার এরশাদকে পতন করেছিল। ঠিক 90-এর পরবর্তী আবার ছাত্র রাজনীতির যে বিষয়টি, সেটা কিন্তু মানে পুরোপুরি এটা চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা দেখেছি 90 পরবর্তী দেশে যতগুলো সংঘাত হয়েছে, বেশিরভাগ সংঘাত কিন্তু ছাত্র রাজনীতিকরাই জড়িত ছিল ওতপ্রোতভাবে। আপনারা জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মানিক, সে সেঞ্চুরি করে দর্শন করে। তো একজন ছাত্রলীগ নেতা যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, আরও অহরহ ঘটনা তারা ঘটিয়েছে ছাত্রলীগের মাধ্যমে। আমি এর মাধ্যমে ছাত্র দলকেও যে একদম নিষ্পাপ তাও বলবো না। আমরা দেখেছি ক্যাম্পাসে বিভিন্ন সময় গোলাগুলি সহ টেন্ডারবাজি, হল দখল, এই সমস্ত কার্যক্রমেও ছাত্রদল, ছাত্রলীগ এরা ওতপ্রোতভাবে জড়িত ছিল, কেউ কার থেকে ফেরেস্তা না। এবং মাঝে মধ্যে আমরা দেখি ছাত্র শিবিরও কিছুটা অকারেন্স ঘটিয়েছে। 24 গণঅভ্যুত্থানের পর ছাত্র দল, ছাত্র শিবির তারা নিজ নিজ জায়গা থেকে আমূল পরিবর্তন এনেছে। এখন এই আমূল পরিবর্তন তারা কয়দিন টিকিয়ে রাখতে পারে বা কয়দিন তারা করতে পারে, এটি হচ্ছে বড় প্রশ্ন শিক্ষার্থীদের মনে। হয়তো কিছুদিনের জন্য বা শিক্ষার্থীদেরকে একটি আশা দেখানোর জন্য হয়তো কিছুদিনের জন্য করতে পারে, কিন্তু দেখা যাবে কি আবার তারা যখন ক্ষমতায় বসে যাবে তাদের দল, তখন তারা হয়তো আবার পরিবর্তন হয়ে যেতে পারে। এটিও শিক্ষার্থীদের একটি আশঙ্কার জায়গা। তাইলে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝতে হবে, সাধারণ শিক্ষার্থীরা কেমন ছাত্র রাজনীতি চায় বা সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির বিষয়টাকে কীভাবে দেখতে চায়। আপনারা জানেন, কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের একটি ব্যাপক উপস্থিতি ছিল, তারা কোটাকে একটি সংস্কার এনেছিল। এর পরবর্তী সময় নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, তখনই শিক্ষার্থীদের একটি ব্যাপক উপস্থিতি ছিল। এরপর দর্শন বিরোধী আন্দোলনের একটি ব্যাপক উপস্থিতি ছিল। তার মানে বোঝা যাচ্ছে 18 পরবর্তী যে সমস্ত আন্দোলনে দেশে সংগঠিত হয়েছে, প্রত্যেকটিতে শিক্ষার্থীদের একটি মানে ছাত্র সমাজের একটি ব্যাপক উপস্থিতি ছিল। তার মানে তারা এই ধরনের কাজে যুক্ত থাকতে চায়, যে সমস্ত কাজ দেশের যে অনৈতিক বিষয় বা অনৈতিক কর্মকাণ্ড হয়, দেশের অরাজকতা, এই সমস্ত বিষয় পরিবর্তন করতে চায়। এই সমস্ত বিষয় তারা তাদের রাজনীতিটা চায়। এখন যদি আমি ছাত্র নেতা হয়ে হলবাজি মানে হল দখল বা টেন্ডারবাজি বা ফাও খাওয়া এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত হয়, তাহলে আমাদেরকে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ রেদওয়ান সিদ্দিকী, আপনার কাছে আবারও ফিরে আসছি। আমি আবারও একটু আরিফ মইনুদ্দিনকে একটি প্রশ্ন করতে চাই। প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের যে মর্যাদা বা কূটনৈতিক যে সম্পর্ক, এই সম্পর্কগুলো কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রতিবেশী রাষ্ট্র বলতে আপনি তো নাম উল্লেখ করেন না। আমাদের দেশের প্রতিবেশী রাষ্ট্র মূলত দুইটা, একটা ভারত, একটা হচ্ছে মিয়ানমার। মিয়ানমারের সাথে আমরা খুবই সামান্য অংশ বর্ডার শেয়ার করি, মানে প্রায় 90 ভাগের বেশি বর্ডার কিন্তু শেয়ার করি ভারতের সাথে। আমি ধরে নিই প্রশ্নটা আসলে ভারতের সাথে আমার সম্পর্ক নিয়ে।
আচ্ছা, ভারতের সাথে বাংলাদেশের এই যে জাতিগত সম্পর্ক, সেটা তো ঐতিহাসিক সম্পর্ক। আমরা ধরেন প্রাগৈতিহাসিক কাল থেকেই সেন বংশ বলেন, পাল আমল বলেন, মোগল সুলতানি আমল, এরপর আমরা ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তানি পিরিয়ড, পাকিস্তান মানে 47 আগ পর্যন্ত আর কি। আমরা তো একক জাতি, মানে একই ভূখণ্ডের মধ্যে একটা সমন্বিত জাতি হিসেবে ছিলাম। আমাদের কালচারাল মিল ছিল, ভাষাগত মিল ছিল, আমাদের খাদ্যাভ্যাসের মিল আছে, আমাদের মানে মানুষ টু মানুষের মধ্যে সম্পর্ক ছিল একটা, তো একটা দরদের সম্পর্ক ছিল। এখন আপনি 47-এর এক বাস্তবতা আছে যেখানে আমরা মানে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেলাম, যে হিন্দু আর মুসলিম দুই ভাগে ভাগ হয়ে যাবে। এরপরে আমরা যে পাকিস্তান রাষ্ট্রকল্প তৈরি করলাম, সেই রাষ্ট্রকল্প আবার ভারতের জন্য হুমকি হয়ে উঠলো। সেখানে সেটা যেভাবে হোক, ভারত নিঃস্বার্থ হোক বা বিনা স্বার্থ হোক আমাদেরকে সাহায্য করেছে, এবং 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে কিন্তু ভারতের অবদান আছে, এটা সত্য। কিন্তু আপনি 71-এর পর থেকে কিন্তু যদি ভারতের রাজনীতি বাংলাদেশে দেখেন, যে সে বাংলাদেশে ভারতের ইন্টারেস্টটা কি আসলে, ভারত কিন্তু বাংলাদেশকে কখনোই একটা মানে সমমর্যাদার সমুন্নত জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হোক, এটা সে কখনো চায় নাই। এখন সেটা যদি আপনি বাধা দেন, 2008 সালের পরে আওয়ামী লীগকে সে 2014 সালে বাংলাদেশের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করা, তারপর 18-তে করা, 24-এর মধ্যে করা, মানে বাংলাদেশের জনগণের সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র আওয়ামী লীগকে টিকে রেখে তার স্বার্থগুলো উদ্ধার করার জন্য সে যে পুরো বাংলাদেশের মানুষের শত্রুতে পরিণত হয়েছে। ফলে এই জায়গা থেকে সে কিভাবে মাফ পাবে, বাংলাদেশের জনগণ তারা কিভাবে মাফ করবে, এটা তার দিক থেকে অ্যাপ্রোচ করা উচিত। মানে সেই যেহেতু মাফ করছে, আমি তো অ্যাপ্রোচ করবো না, সে আমার কাছ থেকে মাফ চাইবে, সে তারই দায়িত্ব যে আমি তারে কেমনে মাফ করবো এটা। এবং তিস্তার পানি না দেওয়া, সীমান্তে আমাদেরকে নিয়মিত গুলি করা, এই ইস্যুগুলো তো আছে। কিন্তু বাংলাদেশি হিসেবে আমি কি চাই, আমি চাই ভারতের সাথে একটা সমতার এবং মর্যাদার সম্পন্ন বন্ধুকে যেভাবে ট্রিট করে, আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমি তার স্বার্থ কি এখানে সেটা আমি দেখবো, কনসার্ন করবো অবশ্যই, বাট আমার স্বার্থ কি সেটাও তাকে কনসার্ন করতে হবে। আমি সবসময় তার কথায় উঠবো বসবো, আমি তার কোলেই থাকবো, এটা তো হবে না কখনো। কারণ আমরা মানে বাংলা বহুদ্বীপের যে ভূখণ্ড, বাংলা ভূখণ্ড, আমরা তো জাতি হিসেবে আলাদা, এটা তো আমরা বহুবার রক্ত দিয়ে প্রমাণ করেছি। আমরা প্রীতিলতা রক্ত দিল, সূর্য সেন রক্ত দিলাম, আমরা 47-এ রক্ত দিলাম, 71 রক্ত দিলাম, আমরা তো বহুবার করেছি যে আমরা এটা আলাদা একটা ভূখণ্ড হিসেবে, আমি পৃথিবীর বুকে অন্য একটা জাতি হিসেবে মানে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তো এই জায়গার মধ্যে আমার মনে হয় মানে আবার ভারতের কি কনসার্ন বাংলাদেশের মধ্যে, সেটাও কিন্তু আমাকে বুঝতে হবে। আমি যদি বলি যে আমি 7 সিস্টার খেয়ে দেবো, এইটা তো আমার মানে পররাষ্ট্রনীতির ভাষা হইতে পারে না যে আমি একটা দেশে 7 সিস্টার খেয়ে দেবো, এটা বুঝছেন। তাহলে আমাদের এই অ্যাপ্রোচগুলো থেকে সরে আসতে হবে, এবং ভারতকে আমার যে ন্যায্য পাওয়া, তিস্তার পানি, আমার সীমান্ত হত্যাগুলো বন্ধ করা, এইগুলো কিন্তু ভারতকে বন্ধ করে দিতে হবে। এবং তার যে 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে ভোটাধিকার হরণ করা, মানবাধিকার হরণ করা, গুম করা, খুন করা, এবং সবকিছুতে সরাসরি ইন্টারফেয়ার করা, এবং তার একটা করদ রাজ্য বানাই ফেলা, এই কর্মকাণ্ডের জন্য তাকে মানে এটা রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আরিফ মঈনুদ্দিন। আমি আবারও চলে যাচ্ছি রেদওয়ান সিদ্দিকী আপনার কাছে, একই প্রশ্নই রাখতে চাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি জিনিস, আর আধিপত্যবাদ কায়েম করে সম্পর্ক রাখা আরেকটি জিনিস। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়ে, 71 পরবর্তী সময়ে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আমরা বলে থাকি ভারতকে, তারা মূলত আমাদের সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেনি। তারা সব সময় চেয়েছে আমাদের উপর আধিপত্যবাদ কায়েম করার। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বাংলাদেশকে তারা এত বড় করে দেখেনি, তারা সব সময় তুচ্ছ তাচ্ছিল্য ভাষাই ব্যবহার করেছে বাংলাদেশের ক্ষেত্রে। এবং আমরা এও দেখেছি বাংলাদেশের রাজনীতি সহ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর আমলাতান্ত্রিক বিষয়েও ভারত আধিপত্য রেখেছে তাদের গোয়েন্দা সংস্থা এর মাধ্যমে। আমরা দেখেছি এই দেশের বিভিন্ন বড় বড় যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড, এরপর 2013 সালে শাপলা চত্বর সহ, তারপর বিভিন্ন রাজনৈতিক মামলা তৈরি করা, তারপর আবরার ফাহাদকে হত্যা সহ আরও বিভিন্ন কিছুতে ভারত আধিপত্য রেখেছে গোয়েন্দা সংস্থা এর মাধ্যমে। তো আমরা বুঝতে পেরেছি আসলে ভারত কখনো আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেনি। এবং আপনারা দেখেছেন কিছুদিন আগেও বাংলাদেশে একটি বন্যা হয়েছিল, স্মরণকালে একটি ভয়াবহ বন্যা, ফেনীতে সহ কুমিল্লা, নোয়াখালী সহ অনেক জায়গায় প্লাবিত হয়েছে। তো এটি কিন্তু কোনো প্রাকৃতিক কোনো বন্যা ছিল না, এটি ছিল একটি কৃত্রিম বন্যা। আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি ভারত ইচ্ছে করে তখন বাঁধের পানি ছেড়ে দিয়ে আমাদের দেশকে একটি বন্যার একটি অবস্থা তৈরি করে দিয়েছিল। তো আমরা সে জায়গা থেকে আমরা যেখানে সবসময় চেয়েছি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে, কিন্তু সেই জায়গায় তারা কখনো চায়নি। তারা তাদের জায়গা থেকে সবসময় চেয়েছে এই দেশকে তাদের একটি অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার। তো আমরা বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে
আমরা রাজনীতি করছি, ছাত্র রাজনীতি করছি, এই একটা অবস্থান থেকে আমরা কখনো আমাদের দেশ মাতৃকার টানে, দেশের টানে আমরা কখনো একটি দেশকে আরেকটি দেশের অঙ্গরাজ্য হতে দিতে পারি না। তা আমরা সবসময় সোচ্চার ছিলাম, এখনো আছি, থাকবো। তবে যখন আমরা বুঝতে পারবো ভারত আসলে এই দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তখন আমাদের বন্ধুত্বের দরজাও খোলা থাকবে। কারণ একটি দেশ কখনো আরেকটি দেশের সাথে শত্রুতাপূর্ণ মনোভাব নিয়ে টিকে থাকতে পারে না। আমরা দেখেছি বিভিন্ন ভূ রাজনীতিতে, যেমন আমেরিকার সাথে ইউক্রেন সহ আরও বিভিন্ন দেশের যে জিও পলিটিক্স চলছে, তো সেখানে ভারত ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে শত্রুতা করছে। তাদের একটি লক্ষ্য আছে, আমরা বিভিন্ন সময় দেখেছি তারা এই দেশকে তাদের অঙ্গরাজ্য বানাতে চায়। আপনারা হয়তো কিছুদিন আগেও দেখেছেন ইন্ডিয়াতে একটা প্রোগ্রামে তারা বলছে তারা ফেনী চায়, নোয়াখালী চায়। তো এই ধরনের কথা তারা বলেও, যারা বলেছে তাদের বিরুদ্ধে এখন কোনো ব্যবস্থা নেয়নি। তো সেখানে আমরা কীভাবে মনে করি ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান সিদ্দিকী, আপনাদের প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সেটে আসার জন্য। দর্শক, আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার বিকাল 4টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।